আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা যারা নিয়মিত বাংলাদেশের রাজনীতি এবং সাম্প্রতিক ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তাদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আমাদের জাতীয় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা কথা বলবো কেন মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং এর পরিণতিতে আসলে কি ঘটতে চলেছে। চলুন জেনে আসি বিস্তারিত। গত প্রায় 11 মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিষয় নিয়ে চাপা গুঞ্জন চলছিল। সেই গুঞ্জন, সেই সন্দেহ এখন যেন অনেকটাই স্পষ্ট রূপ নিতে শুরু করেছে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী একটি শক্তিশালী ধারণা তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। তারা একটি আরামদায়ক অবস্থানে থাকতে চাইছেন, যেখানে তারা দেশের শাসনভার আরো কিছুদিন নিজের হাতে রাখতে পারবেন। এই লক্ষ্য অর্জনের জন্য তারা শুধু দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। দেশি বিদেশি সব ধরনের বুদ্ধি, পরামর্শ, সাহায্য, সহযোগিতা এবং কৌশল যেন তাদের এই উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি একটি বহুমাত্রিক প্রচেষ্টা, যেখানে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সব ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। এর পেছনে উদ্দেশ্য খুবই পরিষ্কার, যা নির্বাচনকে বিলম্বিত করাকে ইঙ্গিত দিচ্ছে, অথবা বিকল্প হিসাবে অন্তত 5 বছরের জন্য ক্ষমতা কুক্ষিগত করে রাখা। এই উদ্দেশ্য সাধনের জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন বলে অনেকেই মনে করছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। এই ধরনের কৌশল অবলম্বন একটি নতুন বিষয় নয়। বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন সময় এমন চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য দীর্ঘ সংগ্রাম হয়েছে, সেখানে এই ধরনের প্রচেষ্টা জনমনে গভীর হতাশা তৈরি করছে। আমরা দেখছি কিভাবে বিভিন্ন সময়ে সামরিক ও বেসামরিক সরকারগুলো ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে এবং তার ফলস্বরূপ দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে এই একই ধরনের কৌশল অবলম্বন দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ক্ষমতাকে দীর্ঘায়িত করার এই প্রচেষ্টার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, একটি স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। তবে এই আকাঙ্ক্ষা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যায়, তখন তা স্বৈরাচারের রূপ নেয়। দ্বিতীয়ত, কিছু মহলের ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকতে পারে। ক্ষমতাকে দীর্ঘায়িত করার মাধ্যমে তারা হয়তো তাদের অর্থনৈতিক বা রাজনৈতিক সুবিধা বজায় রাখতে চাইছে। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ বা প্রভাবও এর পেছনে একটি কারণ হতে পারে। কিছু বিদেশি শক্তি হয়তো বর্তমান সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে চাইছে, যা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ পূরণ করবে। কিন্তু এর ফলাফল কি হতে পারে? যদি নির্বাচন দীর্ঘায়িত হয়, তাহলে জনমনে অসন্তোষ বাড়বে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা দেখা দেবে এবং দেশে সহিংসতা ও সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পাবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা কমে যাবে, যা একটি দেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। এই মাসের অর্থাৎ জুলাই মাসের শেষে এসেও জুলাই চার্টার নিয়ে আমরা দেখছি এক মিশ্র প্রতিক্রিয়া। এটি এমন একটি দলিল, যা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন স্বপ্ন তৈরি হয়েছিল। আশা করা হয়েছিল এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা তৈরি করবে এবং একটি স্থিতিশীল গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন যেন এখনো অসম্পূর্ণই রয়ে গেছে।
একটি বড় রাজনৈতিক মহাগোষ্ঠী যারা এই সনদকে নিয়ে স্বপ্ন দেখছিলেন, তাদের সেই স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে। আমরা দেখছি কিছু রাজনৈতিক দল এই সনদের খসড়ায় স্বাক্ষর করতে রাজি নয়। তাদের স্পষ্ট দাবি, এতে জুলাইয়ের মূল চেতনা অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে মূল উদ্দেশ্য ছিল তা যেন পুরোপুরি ফুটে ওঠেনি। তাদের কাছে এটি ১৯৯০ সালের এরশাদ পতনের পরের ৩ জোটের রূপরেখার মতো একটি আইনি ভিত্তিহীন চুক্তি। ১৯৯০ সালের রূপরেখাটি ছিল একটি রাজনৈতিক সমঝোতা, যার কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি ছিল না। এটি কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল ছিল। কিন্তু জুলাই চার্টারকে যদি একই ধরনের আইনি ভিত্তিহীন দলিল হিসাবে দেখা হয়, তাহলে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে, তাহলে এই সনদ কতটা কার্যকর হবে, এর প্রস্তাবগুলো কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। এর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। এই সনদের আইনি ভিত্তি না থাকার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, রাজনৈতিক দলগুলোর মধ্যে চূড়ান্ত ঐকমত্যের অভাব। যদি সব দল একমত না হয়, তাহলে একটি আইনগত কাঠামো তৈরি করা অত্যন্ত কঠিন বিষয়। দ্বিতীয়ত, সাংবিধানিক সীমাবদ্ধতা। বাংলাদেশের সংবিধানের কিছু অনুচ্ছেদ এই সনদের কিছু প্রস্তাবের সঙ্গে সংঘর্ষিত হতে পারে, যা এর আইনি ভিত্তি তৈরিতে কঠিন হয়ে যাবে। তৃতীয়ত, ইচ্ছার অভাব। সরকার বা প্রভাবশালী মহল হয়তো চায় না যে এই সনদের একটি শক্তিশালী আইনি ভিত্তি থাকুক, যাতে এর প্রস্তাবনাগুলো তাদের সুবিধা অনুযায়ী পরিবর্তন করা যায়। যদি জুলাই চার্টারের একটি শক্তিশালী আইনি ভিত্তি না থাকে, তাহলে এর প্রস্তাবনাগুলো বাস্তবায়িত নাও হতে পারে। এটি কেবল একটি রাজনৈতিক ঘোষণা হিসেবেই থেকে যেতে পারে, যার কোনো বাধ্যবাধকতা থাকবে না। এর ফলে জনগণের মধ্যে হতাশা বাড়বে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস আরো গভীর হয়ে উঠবে। এই সনদের ব্যর্থতা দেশের রাজনৈতিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলতে পারে। যদি একটি ঐক্যবদ্ধ পথরেখা তৈরি না হয়, তাহলে প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করবে, যা সংঘাতের জন্ম দিতে পারে। গত ১৫ দিনের খবর বিশ্লেষণ করলে একটি উদ্বেগজনক চিত্র সামনে আসে, যা দেশের বর্তমান পরিস্থিতির গভীরতা তুলে ধরে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং বিভিন্ন বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা যেন ক্ষমতার ভারসাম্য হারিয়েছেন। এটি কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং প্রশাসনের গভীরে চলমান একটি বাস্তব সংকট। তাদের মন্ত্রী ও দপ্তরগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই বললেই চলে। মনে হচ্ছে তাদের কথা কেউ শুনছে না, বা তাদের নির্দেশগুলো ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে না। একটি সরকারের জন্য এটি একটি চরম বিপজ্জনক পরিস্থিতি। যখন প্রশাসন যন্ত্রে নিয়ন্ত্রণ থাকে না, তখন সরকারি কার্যক্রম ব্যাহত হয় এবং জনগণের সেবা প্রদান বাধাগ্রস্ত হয়। এর ফলে প্রশাসন যন্ত্রের মধ্যে একটি ভয়াবহ সমন্বয়হীনতা তৈরি হয়েছে। প্রতিটি মন্ত্রণালয় বা দপ্তর যেন নিজস্ব গতিতে চলছে, একে অপরের সঙ্গে কোনো সমন্বয় নেই। এর ফলস্বরূপ আমরা দেখছি দুর্নীতি যেন লাগামহীন হয়ে পড়েছে। প্রশাসনের এই দুর্বলতা এবং নিয়ন্ত্রণের অভাব দুর্নীতিবাজদের জন্য এক অবাধ ক্ষেত্র তৈরি করে দিয়েছে, যেখানে তারা নির্বিচারে নিজেদের স্বার্থ হাসিল করছে। এটি দেশের অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। এই নিয়ন্ত্রণ হারানোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, অনভিজ্ঞতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন অনেক সদস্য আছেন যাদের প্রশাসনিক অভিজ্ঞতা কম, ফলে তারা হয়তো প্রশাসনের জটিল বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। দ্বিতীয়ত, রাজনৈতিক সদিচ্ছার অভাব। কিছু মহল হয়তো চায় না যে এই সরকার সফল হোক, তাই তারা সহযোগিতা করছে না। তৃতীয়ত, অন্তর্দ্বন্দ্ব। সরকারের ভেতরেই হয়তো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার
লড়াই চলছে, যা সমন্বয়হীনতা তৈরি করছে। এবং চতুর্থত, জনসমর্থনের অভাব। যদি একটি সরকারের জনসমর্থন না থাকে, তাহলে প্রশাসনের কর্মকর্তারাও তাদের নির্দেশ মানতে দ্বিধা করে। এই নিয়ন্ত্রণহীনতার ফলাফল ভয়াবহ হতে পারে। এটি কেবল প্রশাসনই নয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। যদি দুর্নীতি লাগামহীন হয়ে পড়ে, তাহলে বিদেশি বিনিয়োগ কমে যাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। জনগণের মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস বাড়বে, যা রাজনৈতিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলবে। একটি অত্যন্ত লক্ষণীয় বিষয় হলো, গত 15 দিন ধরে দেশের অনেক পরিচিত সাংবাদিক এবং অর্থনীতিবিদ প্রকাশ্যে বলতে শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি নির্বাচন পরিচালনা করা প্রায় অসম্ভব। তাদের এই মন্তব্যগুলো কেবল ব্যক্তিগত মতামত নয়, বরং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার গভীর বিশ্লেষণ। আমি কয়েকটি সুনির্দিষ্ট উদাহরণ দিতে চাই, যা এই পরিস্থিতির গুরুত্বকে আরো স্পষ্ট করে তুলবে। প্রথমত, জিল্লুর রহমান, যিনি তৃতীয় মাত্রার মতো জনপ্রিয় এবং প্রভাবশালী অনুষ্ঠানের সঙ্গে জড়িত। তিনি সরাসরি এবং স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কোনো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। তার মতো একজন অভিজ্ঞ এবং নিরপেক্ষ বিশ্লেষকের এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জিল্লুর রহমান দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তার বিশ্লেষণ প্রায়শই নির্ভুল প্রমাণিত হয়েছে। তার এই বক্তব্য বুঝিয়ে দেয় যে পরিস্থিতি কতটা জটিল এবং সরকারের সক্ষমতা কতটা প্রশ্নবিদ্ধ। যদি একটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বই হয় একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, আর তারা যদি সেই সক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে পুরো প্রক্রিয়াটি অকার্যকর হয়ে পড়ে। দ্বিতীয়ত, সাংবাদিক নুরুল কবির। আপনারা জানেন, তিনি বিগত সরকারের একজন কড়া সমালোচক ছিলেন এবং তার লেখনী ও বক্তব্য সব সময় সাহসী ও স্পষ্ট ছিল। ডক্টর ইউনূসকে সহযোগিতা করার কথা থাকলেও আমরা দেখেছি তিনি প্রথম দিন থেকেই নিজের স্বাধীন মতামত প্রকাশ করে যাচ্ছেন। তার মতো একজন নীতিবান সাংবাদিকের এমন অবস্থান প্রশংসার দাবি রাখে। সম্প্রতি তিনি প্রেস কাউন্সিলের সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন, যা একটি বড় ধরনের প্রতিবাদ হিসাবে দেখা হচ্ছে। তার এই পদক্ষেপটি বর্তমান সরকারের অকার্যকারিতা এবং ঔদ্ধত্যের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ হিসাবে দেখা হচ্ছে। তিনি এই পদ প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি এমন একটি অকার্যকর ব্যবস্থার অংশ হতে চান না। তার এই প্রত্যাখ্যান বুঝিয়ে দেয় সরকারের ভেতরের পরিস্থিতি আসলে কতটা অগোছালো এবং সমন্বয়হীন। এটি কেবল একটি প্রতীকী প্রতিবাদ নয়, বরং এটি সরকারের দুর্বলতা এবং অদূরদর্শিতার একটি স্পষ্ট ইঙ্গিত। তৃতীয়ত, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর মতো স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক থাকা সত্ত্বেও তিনি ইউনূস সরকারের সততা, ন্যায়পরায়ণতা এবং সক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন। তার এই চ্যালেঞ্জ কেবল একটি সমালোচনা নয়, বরং এটি দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার প্রতি তার গভীর উদ্বেগ প্রকাশ করে। তিনি এই সরকারকে অবুঝ ও নিরহ বলে মন্তব্য করেছেন, যা বোঝায় এই সরকারের যেন বুদ্ধিশক্তি নেই, তারা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গেছে। একটি সরকার যখন অবুঝ এবং নিরহ হয়ে যায়, তখন তার পক্ষে দেশের জটিল সমস্যাগুলোর সমাধান করা অসম্ভব হয়ে পড়ে। দেবপ্রিয় ভট্টাচার্যের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদের এমন বিশ্লেষণ দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের গভীরতা এবং সরকারের অদক্ষতাকেই তুলে ধরে। এই তিনজনের মন্তব্যই একটি সাধারণ সত্যকে তুলে ধরে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে
এবং তাদের পক্ষে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করা প্রায় অসম্ভব। এই মন্তব্যগুলো কেবল ব্যক্তিগত মতামত নয়, বরং এগুলো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি সাধারণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এই সকল জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তির মতামত পরিবর্তনের ফলে একটি পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চাইলেও একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। তাদের হাত পা যেন অবশ হয়ে গেছে এবং কণ্ঠে জড়তা এসেছে। তাদের উপর সাধারণ মানুষের আস্থা কমেছে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে যেন শিথিল হয়ে পড়েছে। তাহলে প্রশ্ন হলো, দেশের ভবিষ্যৎ কি? এই নিয়ন্ত্রণহীন বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমরা কি একটি স্থিতিশীল নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, নাকি আরো গভীর সংকটে নিপাতিত হচ্ছে? আমরা এমন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে প্রতিটি সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি বর্তমান সরকার তাদের নিয়ন্ত্রণ ফিরে না পায় এবং একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। জনগণের মধ্যে অসন্তোষ বাড়বে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।